আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিংয়ে সকলকে আমন্ত্রণ। এই স্পেনকে আর্জেন্টিনা কিভাবে ভাঙবে সে বিষয়ে বিশ্লেষণ করার আগে বোঝা উচিত এই স্পেনটা আসলে কিভাবে খেলে। আমরা যদি স্পেনের অ্যাটাকিং সিকোয়েন্সটা লক্ষ্য করে দেখি তাহলে তারা যে বিষয়টা আসলে অবলম্বন করে সেটা হচ্ছে মুভ দ্য অপোনেন্ট ফার্স্ট দেন প্লে দ্য কিলিং পাস। এই জায়গাটাতে মূলত একটা বিষয় খেয়াল করে দেখবেন যে রদ্রি মূল ভূমিকাটা পালন করে থাকেন। দুই সেন্টার ব্যাকের মাঝখানে রদ্রি চলে আসেন নিচে নেমে, এবং রদ্রি নিচে নেমে আসার কারণে অপোনেন্ট টিমের ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু রদ্রির দিকে ড্র্যাগ ইন করেন, এবং অপোনেন্ট টিমের ডিফেন্সিভ মিডফিল্ডার যখন রদ্রির দিকে ড্র্যাগ ইন করেন সো সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকেও কিন্তু আলটিমেটলি একটু সামনের দিকে এগিয়ে আসতে হয়। এবং এক্ষেত্রে বাদিক থেকে তাদের আক্রমণটা যেরকমভাবে হয় যে লাপোর্তা কিন্তু বল নিয়ে মুভ করেন, লাপোর্তা বল নিয়ে মুভ করার কারণে বাম পাশে কুকুরিয়া কিন্তু পুরোপুরি আসলে ফাঁকা হয়ে যান। সো এই জায়গা থেকে উইং নির্ভর অ্যাটাকটা বাদিক থেকে এইভাবে প্রোগ্রেস করার চেষ্টা করে স্পেন। ডান দিকের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি তাহলে লামিন ইয়ামাল এমন একজন উইঙ্গার, তিনি সত্যি কথা বলতে দুইজন ডিফেন্ডারকে তার দিকে ড্র্যাগ করেন, এবং লামিন যখন দুইজন ডিফেন্ডারকে তার দিকে ড্র্যাগ করেন ওই টাইমে পেদ্রো পোরো ওভারল্যাপ করে আসলে ভেতরের দিকে ঢুকে যান। সো দুই উইং দিয়ে এই আক্রমণটা স্পেন এইভাবে করে যেখানে একজন আরেকজনকে চমৎকারভাবে কমপ্লিমেন্ট করেন। পেদ্রো পোরোর ভূমিকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ লামিন ইয়ামালকে কমপ্লিমেন্ট করার জন্য। অন্যদিকে আপনি আবার আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে ওরাইজাবাল তিনি যে কাজটা করেন নিচের দিকে নেমে আসেন, অর্থাৎ তিনি অনেকটা ফেক নাম্বার 9 হিসেবে কাজ করে থাকেন। এখন এক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে মূল স্ট্রাইকার যখন নিচের দিকে নেমে আসেন তখন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু কনফিউশনে থাকেন যে আসলে তাকে মার্ক করতে যাবেন কি যাবেন না। এটা একটা কনফিউশন কাইন্ড অফ সিনারিও কিন্তু তৈরি করে ফেলে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্পেন যখন উইং থেকে আক্রমণ করে ওই সময়টায় তারা বক্সটাকে খুব বেশি মাত্রায় ওভারলোডিং করার চেষ্টা করে। সো স্পেন আর্জেন্টিনার সঙ্গে যে কাজটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে ফিল্ডটাকে বড় করার চেষ্টা করবে, ইয়ামালের দিকে ডিফেন্ডারদেরকে টানার চেষ্টা করবে, হাফ স্পেসটা ব্যবহার করবে এবং কাটব্যাকগুলো অনেক বেশি মাত্রায় তারা করতে চাইবে। মূলত এই দুই সাইডের জায়গাটাই কিন্তু আর্জেন্টিনার একটা অনেক বড় দুর্বলতার জায়গা আছে। এখন স্পেনের এই প্রোগ্রেসকে আসলে আর্জেন্টিনা কিভাবে ভাঙবে সেই ব্যাপারে কথা বলতে চাইলে দুইটা ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্যারেদেস, আরেকজন হচ্ছেন ম্যাকঅ্যালিস্টার। কিভাবে প্যারেদেস এবং ম্যাকঅ্যালিস্টার গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে একটু আলোচনা করি। স্পেনের আক্রমণ ভাগে ওলমো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব চতুর একজন খেলোয়াড়, এবং ঠিক এই জায়গাটাতেই সত্যি কথা বলতে স্পেন যখন তাদের 4-4-2 ব্লকটাকে ধরে রাখতে চাইবে প্যারেডেস ওই জায়গাটাতে ডিফেন্সিভ স্টেবিলিটির জন্য অলমোর সঙ্গে মোটামুটি আঠার মতো লেগে থাকবেন সেটা বলে দেয়া যায়। আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে কলম্বিয়ান স্টাইল বা সাউথ আমেরিকান স্টাইল, যেটাকে আমরা ডার্টি ফুটবলই বলি না কেন কিংবা অ্যাগ্রেসিভ ফুটবল যেটাই বলি না কেন, ফিজিক্যাল ফুটবল যাই বলি না কেন, আর্জেন্টিনা এই ম্যাচটাতে প্রচুর পরিমাণে ফিজিক্যাল ফুটবল খেলবে, প্রচুর পরিমাণে ফিজিক্যাল ফুটবল খেলবে। স্পেনের স্টেবিলিটিটাকে তারা আসলে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। প্যারেদেসের কথা আমি বলছিলাম যে অলমোর সাথে সেই জায়গাটায় অলমোর ব্লাইন্ড স্পেসটাকে প্যারেদেস কাভার আপ করে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় হবে সেটা হচ্ছে ম্যাকঅ্যালিস্টারও নিচের দিকে নামবেন একজন ফ্রি ম্যান হিসেবে। এখন ম্যাকঅ্যালিস্টার যদি নিচের দিকে নামেন তখন অলমো যদি আবার একটু ওভারলোডেড হয়ে যান প্যারেদেস তখন আবার একজন ফ্রি ম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন, এবং আর্জেন্টিনার দুই সেন্টার ব্যাকের মাঝখানে যে সময়টাতে আসলে প্যারেদেস অবস্থান করতে পারবেন তখন আর্জেন্টিনা স্পেনের এই স্টেবিলিটির জায়গাটায় নিজেদের স্টেবিলিটিটা কাউন্টার ওয়েতে করতে পারবে, এবং প্যারেডেস যদি দুই সেন্টার ব্যাকের মাঝখানে থাকেন তখন আর্জেন্টিনা বল প্রোগ্রেসটা অনেক ভালো মতো করতে পারবে, এবং সেক্ষেত্রে মলিনা হয়তো বা মন্টিয়েল যেই থাকুক না কেন হি উইল পুশ হাই, এবং স্পেন অবশ্যই বারবার তাদের 4-4-2টাকে এখানে সেটেল করতে চাইবে। এবং এইভাবে যদি আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা সেক্ষেত্রে কিন্তু রুইজের একটা বিষয় দেখা যাবে যে রুইজ কিন্তু ব্যাকলাইনের দিকে খুব বেশি মুভ করতে পারবেন না। সো এই জায়গাটা আর্জেন্টিনা বেশ কয়েকটা কাজ করার চেষ্টা করবে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে ওয়াইড স্পেসের ওভারলোডটা আটকানোর চেষ্টা করবে। 2 নম্বর বিষয় হচ্ছে যদি পেদ্রি ফার্স্ট 11-এ খেলেন রদ্রি, পেদ্রি এবং ফ্যাবিয়ান রুইজের ট্রায়াঙ্গেলটা ভাঙার চেষ্টা করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওরাইজাবালের মুভমেন্টটাকে ট্র্যাক করার চেষ্টা করবে, কাটব্যাকগুলোকে অফ করার চেষ্টা করবে। এবং ঠিক এই জায়গাটাতে আমি বারবার দুজন প্লেয়ারের কথা বলছি, একজন হচ্ছেন প্যারেডেস, ডিফেন্সিভ স্টেবিলিটিটাকে বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, আরেকজন হচ্ছেন ম্যাকঅ্যালিস্টার। তিনি যদি এই জায়গাটাতে আসলে নিচের দিকে নামেন সেটা অনেক বেশি মাত্রায় আর্জেন্টিনাকে এক ধরনের স্টেবিলিটি কিন্তু প্রদান করবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, স্পেন কিন্তু অনেক হাইলাইন খেলার চেষ্টা করবে, যেটা তারা আসলে করে। আপনি ফ্রান্সের সঙ্গে ম্যাচও যদি চিন্তা করে দেখেন, স্পেন হাইলাইন খেলার চেষ্টা করে এবং উনাই সিমন অনেকাংশে সুইপার কিপার হিসাবে কাজ করে থাকেন। এখন সবসময় সুইপার কিপার হিসাবে কাজ করে থাকাটাও কিন্তু আসলে বলা যায় না যে সবসময় তিনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি কেন বলছি, আলভারেজের স্পিড আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যদি লং বল পাস করা হয়, লং বল দেওয়া হয়, কিংবা মেসি যদি থ্রু বল এরকমভাবে বাড়াতে পারেন, আলভারেজ ক্যান বি দ্য ফার্স্ট গোল স্কোরার ফর আর্জেন্টিনা। সেট পিসে যদি আর্জেন্টিনা গোল দেয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং। সেট পিসে আমরা সবসময় আর্জেন্টিনাকে ভয়ঙ্কর দেখেছি। আবার ওই জায়গাটা আমরা যদি চিন্তা করি যে কুবার্সি এরিয়াল বলে খুবই স্ট্রং এই ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে। বাট আমার যেটা ব্যক্তিগত ধারণা, স্পেন যদি হাইলাইনে খেলতে যায়, সেক্ষেত্রে আলভারেজ ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর, কারণ আলভারেজের স্পিড আছে। এবং যদি লং বল বাড়ানো হয় সেই জায়গা থেকে, কিংবা মেসি যদি সেই জায়গাটাতে থ্রু বল অনেক বেশি মাত্রায় অ্যাকুরেসির সঙ্গে বাড়াতে পারেন, সেখানে আলভারেজের গোল করার পসিবিলিটি অনেক বেশি থাকবে বলে আমার কাছে মনে হয়। স্পেনকে এরিয়ালি আরেকটা জায়গায় বিট করার সবচাইতে মোক্ষম উপায়ের জায়গাটা হচ্ছে ডান দিক থেকে ক্রস করার জায়গাটা। আপনি চিন্তা করে দেখেন, পর্তুগালের সঙ্গে ম্যাচে একেবারে লাস্টের দিকের সিনারিও যদি চিন্তা করেন, তাহলে পর্তুগালও কিন্তু সিমিলার কাইন্ড অফ সিনারিও ক্রিয়েট করতে পেরেছিল। বাট পর্তুগালের টিমটাতে সত্যি কথা বলতে ফিনিশারের অভাব ছিল। এখন আপনি আর্জেন্টিনায় যদি চিন্তা করেন, এই পার্টিকুলার পজিশনটাতে কিন্তু ক্রস করবেন আসলে মেসি, ডান দিক থেকে ক্রস করবেন মেসি, সেখানে কুকুরিয়া হয়তো বা থাকবেন। বাট মেসির ওই ক্রস করার এবিলিটি আছে। এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তারা নেয়ার পোস্টেও মানুষ রাখবে, ফার পোস্টেও মানুষ রাখবে, এবং এই জায়গাটা লাউতারো মার্টিনেজ ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। শুধুমাত্র আলভারেজ না, লাউতারো মার্টিনেজও কিন্তু এই জায়গাটায় সেকেন্ড হাফে আই এম প্রিটি মাচ শিওর যে তিনি সাব হিসাবে নামবেন, এবং সেকেন্ড হাফে লাউতারো মার্টিনেজ ক্যান বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। সো ইট উইল বি আ ব্যাটেল, এবং সেই ব্যাটেলটা স্পেন তাদের কনস্ট্রাকটিভ ওয়েতে জেতার চেষ্টা করবে, এবং আর্জেন্টিনা সত্যি কথা বলতে স্পেনের এই কনস্ট্রাকটিভ ওয়েটাকে ভাঙার জন্য তারা কিছু কিছু ক্ষেত্রে, আমি আবারও বলি, ইংল্যান্ডের ম্যাচে যেরকম ফিজিক্যাল ফুটবলটা আমরা দেখতে পেয়েছি, আর্জেন্টিনা সাউথ আমেরিকান স্টাইল ফিজিক্যাল ফুটবলটাও খেলতে যাবে, এবং সেটাই তারা ইনিশিয়াল স্টেজে করবে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।